নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে জগদীশচন্দ্র বসুর লেখা গাছের কথা গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে জগদীশচন্দ্র বসুর লেখা একটি বইয়ের নাম হলো অব্যক্ত। নেক্সট প্রশ্ন আছে একের দাগে দুয়ের, জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন? উত্তর হবে জগদীশচন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, যা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। 2 নম্বর আছে নিচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো। প্রথম প্রশ্ন, লেখক কবে থেকে গাছেদের অনেক কথা বুঝতে পারেন? উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক যেদিন থেকে গাছেদের ভালোবাসতে শিখেছেন সেদিন থেকে তিনি গাছেদের অনেক কথা বুঝতে পারেন। নেক্সট প্রশ্ন, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক বলেছেন মানুষের মধ্যে যেসব সদ্গুণ আছে গাছেদের মধ্যেও তার কিছু কিছু দেখা যায়। নেক্সট প্রশ্ন 2 থেকে 3, জীবিতের লক্ষণ কি তা লেখক অনুসরণে উল্লেখ করো। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য অনুসারে জীবিতের লক্ষণ হলো তার বৃদ্ধি ও গতি আছে। নেক্সট প্রশ্ন, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বৃক্ষ শিশু কোথায় নিদ্রা যায়? উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখকের মতে বৃক্ষ শিশু বীজের উপরকার কঠিন ঢাকনার মধ্যে নিরাপদে নিদ্রা যায়। নেক্সট প্রশ্ন, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? উত্তর হবে অঙ্কুর বের হওয়ার জন্য উত্তাপ, জল ও মাটি প্রয়োজন। 3 প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, আগে এসব কিছুই জানিতাম না। কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল? উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক জানান গাছেরও যে জীবন আছে, তারাও যে মানুষের মতো আহার করে, দিন রাত বাড়ে, এই বিষয়গুলো তার অজানা ছিল। যদিও পরে গাছকে ভালোবাসার পর তাদের সম্পর্কে অনেক কিছু জেনেছেন লেখক। নেক্সট প্রশ্ন, ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কাদের কথা বলা হয়েছে? তাদের মধ্যে কি লক্ষ্য করা যায়? এখানে কাদের কথা বলা হয়েছে? জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য থেকে নেওয়া প্রশ্নোদিত অংশে ইহাদের বলতে গাছেদের কথা বলা হয়েছে। আর কি লক্ষিত হয়? লেখকের মতে মানুষের মধ্যে যেরূপ সদ্গুণ রয়েছে গাছেদের মধ্যে সেগুলি লক্ষ্য করা যায়। যেমন গাছেদের একে অপরের সাথে বন্ধুত্ব হয়, গাছেদের মধ্যে স্বার্থত্যাগ লক্ষ্য করা যায়, এমনকি মানুষের মতো গাছেদেরও রয়েছে মাতৃস্নেহ। এছাড়াও গাছেদের মধ্যে অভাব, দুঃখ, কষ্টের মতো অনুভূতিগুলিও রয়েছে। 3 দাগে 3 প্রশ্ন, গাছের জীবন মানুষের ছায়ামাত্র। লেখকের এমন উক্তি অবতারণার কারণ বিশ্লেষণ করো। উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য পাঠে জানা যায় লেখক লক্ষ্য করেছেন গাছের যেসব গুণ বা বৈশিষ্ট্য রয়েছে তার সাথে মানুষের গুণ বা বৈশিষ্ট্যের সাদৃশ্য আছে। যেমন গাছেরও প্রাণ আছে, তারাও মানুষের মতো আহার করে, এমনকি মানুষের মধ্যে যেসব সদ্গুণ রয়েছে তার কিছু কিছু গাছেদের মধ্যেও বর্তমান। যেমন মানুষের মতো গাছেদেরও একে অপরের সাথে বন্ধুত্ব হয়, গাছেদের ও মাতৃস্নেহ আছে। এই সমস্ত কারণে লেখক গাছকে মানুষের জীবনের ছায়া বলে মনে করেছেন। নেক্সট প্রশ্ন, জীবনের ধর্ম কিভাবে রচনাংশটিতে আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে তা বিশ্লেষণ করো। দেখো উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক গাছ সম্পর্কে আলোচনা করতে গিয়ে নানাভাবে জীবনের ধর্ম সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন। যেমন 1, শুকনো ডালেও জীবিত গাছের প্রসঙ্গ এনে লেখক জানিয়েছেন যা জীবিত তা ক্রমশ বাড়তে থাকে, অর্থাৎ জীবিতের ধর্ম বৃদ্ধি। 2, লতানো গাছের পাক দিয়ে জড়িয়ে ওঠার প্রসঙ্গ এনে লেখক বলেছেন জীবিতের আরেকটি ধর্ম গতি। 3, বীজ থেকে গাছ অঙ্কুরিত হওয়ার প্রসঙ্গ লেখক জীবনের ধর্ম বিকাশ ও পরিণতিকে স্পষ্ট করতে চেয়েছেন। এভাবেই রচনাংশটিতে জীবনের ধর্ম আলোচিত ও ব্যাখ্যাত হয়েছে। 3 দাগের 5 প্রশ্ন, নানা উপায়ে গাছের বীজ ছড়ায়া যায়। উপায়গুলি পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো।
দেখো উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক জানিয়েছেন আমাদের আশেপাশে যত গাছপালা বা বন জঙ্গল দেখা যায় তার সবই মানুষের ছড়ানো বীজ থেকে হয়নি। নানান উপায়ে গাছের বীজ ছড়িয়ে পড়ে, যেমন কখনো পাখিরা ফল খেয়ে যেখানে সেখানে বীজ ছড়ায়, কখনো বা অনেক দূর দেশে বয়ে নিয়ে যায়, যার ফলে অনেক সময় জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মায়। আবার অনেক বীজ বাতাসে উড়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, যেমন শিমুল ফুল ফেটে বীজ তুলোর সঙ্গে উড়তে উড়তে অনেক দূরে ছড়িয়ে যায়। 3 দাগে 6 প্রশ্ন বলেছে লেখক তার ছেলেবেলার কথা পাঠ্যাংশে কিভাবে স্মরণ করেছেন তা আলোচনা করো। দেখো উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যের সূচনাতেই লেখক নিজের ছেলেবেলার কথা স্মরণ করেছেন। লেখক জানিয়েছেন তিনি যখন ছোটবেলায় একা মাঠে বা পাহাড়ে বেড়াতে যেতেন তখন সব কিছু খালি খালি মনে হতো। তারপর তিনি যখন পাখি কীটপতঙ্গ গাছেদের ভালোবাসতে শিখলেন ততই তিনি প্রকৃতির মধ্যে অপার সৌন্দর্য খুঁজে পেলেন। তিনি অনুভব করলেন গাছের সাথে মানুষের সাদৃশ্য। গল্পের পরবর্তী অংশেও লেখক শিমুল ফলের বীজ প্রসঙ্গে ছেলেবেলার স্মৃতিচারণা করেছেন। লেখক জানিয়েছেন ছেলেবেলায় তিনি শিমুল ফলের বীজ ধরবার জন্য ছুটতেন। হাত বাড়িয়ে ধরতে গেলেই তুলোর সাথে বীজ অনেক উপরে উড়ে যেত, আর ধরা যেত না। 3 দাগে 7 প্রশ্ন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে, উদ্ধৃতিটির সাপেক্ষে নিচের ছকটি পূরণ করো। প্রথমে আছে দেখো বীজ, এরপর আছে কোন ঋতুতে পাকে। আম গ্রীষ্ম ঋতু, লিচু জাম গ্রীষ্ম ঋতু, তাল বর্ষা ঋতু, ধান শরৎ ও হেমন্ত ঋতু, কুল বসন্ত ঋতু। 3 দাগের 8 প্রশ্ন পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে লইলেন। বিশ্ব প্রকৃতি সম্পর্কে লেখকের গভীর উপলব্ধি উদ্ধৃতিটিতে কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। দেখো উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য থেকে নেওয়া আলোচ্য তাৎপর্যপূর্ণ উদ্ধৃতিটিতে লেখক লোকচক্ষুর আড়ালে পড়ে থাকা একটি বীজের কথা বলেছেন। প্রাকৃতিক ঘটনার মধ্যে মাতৃসত্তার বিকাশকে লক্ষ্য করেছেন লেখক। বিশ্ব প্রকৃতিকে লেখক মায়ের সঙ্গে তুলনা করেছেন। মা যেমন সন্তানকে পরম স্নেহে কোলে তুলে নেয় এবং সমস্ত প্রতিকূল পরিস্থিতি থেকে সন্তানকে আড়াল করে তাকে লালিত পালিত করে, বিশ্ব প্রকৃতিও তেমনি গাছের বীজকে সন্তান স্নেহে কোলে তুলে নেয়, তার ধুলো ও মাটি দ্বারা তাকে আবৃত করে রাখে এবং শীত ও ঝড়ের হাত থেকে তাকে রক্ষা করে। ছোট্ট বীজ বড় হওয়ার সম্ভাবনা বুকে নিয়ে ঘুমিয়ে থাকে বিশ্ব প্রকৃতির কোলে। প্রশ্নোক্ত উদ্ধৃতিতে বিশ্ব প্রকৃতির লীলা সম্পর্কে লেখকের এমনই গভীর উপলব্ধি প্রকাশিত হয়েছে। নেক্সট প্রশ্ন 3 দাগে 9, এখানে বলেছে দেখো প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। বীজ থেকে গাছে জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তগুলি আলোচনা করো। দেখো উত্তর হবে জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্যে লেখক বীজ থেকে গাছের জন্মের জন্য অত্যাবশ্যকীয় শর্তের উল্লেখ করেছেন। লেখকের মতে প্রত্যেক বীজ থেকে যে গাছ জন্মাবে এমনটা নয়, কারণ বীজের অঙ্কুরোদ্গমের জন্য যথাযথ পরিমাণে উত্তাপ জল ও মাটি প্রয়োজন। যথাযথ উত্তাপ না পেলে খুব শীতল বা খুব উষ্ণ পরিবেশে বীজ অঙ্কুরিত হতে পারে না। পর্যাপ্ত পরিমাণে জল না থাকলে বীজ অঙ্কুরিত হয় না। এছাড়াও বীজের অঙ্কুরোদ্গমের অবশ্য প্রয়োজনীয় উপাদান মাটি। মাটির মধ্যে শিকড় চালাতে না পারলে বীজ অঙ্কুরিত হয়ে বৃদ্ধি পায় না। যদি কোনো কঠিন পাথরের উপর বীজ পড়ে তবে সেখানে তার অঙ্কুর বের হয় না। তাই বেড়ে ওঠার জন্য যথাযথ পরিমাণে উত্তাপ জল ও মাটি থাকলেই বীজ থেকে গাছ জন্মে। 3 দাগে 10 প্রশ্ন তখন সব খালি খালি লাগিত, কখনকার অনুভূতির কথা বলা হলো, কেন তখন সব খালি খালি লাগতো, ক্রমশ তা কিভাবে অন্য চেহারা পেল তা পাঠ্যাংশ অনুসরণে বুঝিয়ে দাও। দেখো উত্তর হবে কখনকার অনুভূতি। জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা গদ্য থেকে নেওয়া প্রশ্নোত্তর অংশে লেখক তখন বলতে তার ছেলেবেলার কথা বোঝাতে চেয়েছেন। কেন এমন লাগতো? অল্প বয়সে লেখক যখন মাঠে কিংবা পাহাড়ে একা একা বেড়াতে যেতেন তখন তার সবকিছু খালি খালি লাগতো, কারণ তখনও প্রকৃতির সাথে তার অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠেনি। অনুভূতির বদল। পরবর্তীতে লেখক যখন গাছ পাখি কীটপতঙ্গদের ভালোবাসতে শিখলেন তখন প্রকৃতিকে অন্যরকমভাবে উপলব্ধি করলেন।
লেখক বুঝলেন গাছের প্রাণ আছে, তাদেরও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট আছে। বিশ্ব প্রকৃতির এই বৈচিত্র্যময়তার উপলব্ধি লেখকের ছোটবেলার অনুভূতি বদলে দিয়েছিল। 4 নাম্বার আছে নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। 4 থেকে 1-এর প্রশ্ন, আগে যখন একা মাঠে কিংবা পাহাড়ে বেড়াইতে যাইতাম তখন সব খালি খালি লাগিত। এটা সরল বাক্যে পরিণত করতে হবে। তো উত্তর হবে আগে একা মাঠে পাহাড়ে বেড়াইতে গেলে সব খালি খালি লাগিত। 4 থেকে 2-এর প্রশ্ন আছে তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা পারিতাম না। হ্যাঁ সূচক বাক্যে। তাদের অনেক কথা বুঝিতে পারি, আগে যাহা অবদ্ধ ছিল। নেক্সট প্রশ্ন, ইহাদের মধ্যেও আমাদের মতো অভাব, দুঃখ, কষ্ট দেখিতে পায়। এটা জটিল বাক্যে পরিবর্তিত করতে বলেছে। তো উত্তর হবে আমাদের মধ্যে যেমন অভাব, দুঃখ, কষ্ট আছে, ইহাদের মধ্যেও তেমন অভাব, দুঃখ, কষ্ট দেখিতে পাই। নেক্সট প্রশ্ন, তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। না সূচক বাক্য। শুষ্ক গাছের ডাল দেখে নাই, তোমাদের মধ্যে এমন কেউ নাই। নেক্সট প্রশ্ন আছে প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায়, কে বলিতে পারে। এটা প্রশ্ন পরিহার করো। দেখো উত্তর হবে প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়ে যায় কেউ বলিতে পারে না। 5 নাম্বার আছে নিচে শব্দগুলির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। কীট পতঙ্গ, কীট ও পতঙ্গ দ্বন্দ্ব সমাস। সার্থকে ত্যাগ কর্ম তৎপুরুষ সমাস। বৃক্ষ শিশু, বৃক্ষের শিশু সম্বন্ধ তৎপুরুষ সমাস। বন জঙ্গল, বন ও জঙ্গল সমার্থক দ্বন্দ্ব সমাস। জনমানব শূন্য যে স্থান কর্মধারায় সমাস। দিন রাত্রি, দিন ও রাত্রি বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। নিরাপদ, আপদ নেই যার, না বহুব্রী সমাস। 6 নাম্বার আছে নিম্ন রেখাঙ্কিত অংশের কারক বিভক্তি নির্ণয় করো। ইহাদের মধ্যে একের সহিত অপরের বন্ধুত্ব হয়, এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। আর কিছুকাল পরে ইহার চিহ্ন থাকিবে না, এটা হচ্ছে সম্বন্ধ পদে র বিভক্তি। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে তা বলা যায় না, এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। মানুষের সর্বোচ্চ গুণ যে স্বার্থত্যাগ গাছে তাহাও দেখা যায়, এটা হচ্ছে অধিকরণে এ বিভক্তি। 7 নাম্বার আছে সন্ধিবদ্ধ পদগুলি খুঁজে নিয়ে সন্ধি বিচ্ছেদ করো। তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, এখানে সন্ধিবদ্ধ পদ হচ্ছে নিরাপদ। উত্তর হবে নিযুক্ত আপদে, নিরাপদে। নেক্সট আছে অতি প্রকাণ্ড বটগাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। তো এখানে অপেক্ষা হচ্ছে সন্ধিবদ্ধ পদ, তো উত্তর হবে অপযুক্ত ইক্ষা। নেক্সট প্রশ্ন আছে এই প্রকারে দিনরাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। দেশান্তরে, দেশযুক্ত অন্তরে।